ওয়ার্ক স্টাডি শিখতে আসতেছেন, আপনাদের যে জিনিসগুলো জানতে হবে, এক নাম্বার হলো ওয়ার্ক স্টাডি সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এটার থেকে আপনারা কি জানবেন? কনজাম্পশন গুণ জানবেন, SMV স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু জানবেন, হলো ইফিসিয়েন্সি কত সেটাও জানবেন। যদি প্রপার SMV জানেন, যেমন একটা টি শার্টের SMV কত হবে যদি কারেক্ট হয়, কারেক্ট SMV যদি দেয়, যেমন কারেকশনটা আমি কিভাবে বলি, আমরা SMV বের করি হলো দুইটা পদ্ধতিতে। একটা হলো টাইম স্টাডি, আরেকটা প্রসেস সেটা হলো জিএসডির অ্যাব্রিভিয়েশন হলো জেনারেল সুইং ডেটা, জিএসডি জেনারেল সুইং ডেটা, ওই যে SMV যেটা বলতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন টাইম স্টাডি কি আর জিএসডি কি? টাইম স্টাডি হলো একটা পদ্ধতি যেটা দিয়ে স্টপ ওয়াচ দিয়ে আর টাইম নিয়ে একটা রেটিং দিয়ে একটা SMV ক্যালকুলেশন করে, এটা আমরা পরে ডিটেলসে যাব। সেটাতে বলছে যে এখনকার যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আছে ওনারা বলতেছে টাইম স্টাডিতে যে SMV ফাইন্ড আউট হয় সেটা গ্রহণযোগ্য না। কি কারণে গ্রহণযোগ্য না? সেটা হলো টাইম স্টাডি করার জন্য আপনাকে অপারেশন যে করে, অপারেটর যে সুইং করে, সেই টাইম আপনাকে দেখতে হবে। বুঝতে পারছি? এখন দেখা গেছে একই অপারেটর একই প্রসেস করতেছে, তিনজন যদি টাইম নেয়, তিনজনের টাইম হয় তিন রকম, একই রকম হবে? কারণ আমার টাইম নেই কি দিয়ে? স্টপ ওয়াচ দুই ধরনের, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল স্টপ ওয়াচ, একটা হলো স্পোর্টস স্টপ ওয়াচ। আমরা যেটা ইউজ করি সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল স্টপ ওয়াচ। তো আমরা যখন একজন অপারেটর কাজ করতে যায়, কি টাইম নিব, টাইমটা কোনটা নিব, সে যখন কাট প্যানেলে হাত দিবে তখন আমরা স্টপ ওয়াচ স্টার্ট করব, তারপরে সে নিবে, সেলাই করবে, সুতা কাটবে, রেখে দিয়ে যখন আরেকটা প্যানেলে হাত দিবে স্টপ ওয়াচ স্টপ করবে। তাহলে এক সাইকেল কাজ হলো। কয় সাইকেল কাজ? এক সাইকেল, মানে এক চক্র কাজ। এই এক সাইকেলের যে টাইম আসে, যে সময়টা আসে, সেটাকে আমরা বলি সাইকেল টাইম। মানে এক চক্র কাজ শেষ করতে যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা বলি সাইকেল টাইম। এখন তিনজন লোক যদি একই লোকের কাজ দেখতে যায়, তিনজন কি একই সাথে স্টার্ট এবং স্টপ করতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব। তো টাইম স্টাডি দিয়ে SMV করতে গেলে দুইটা ফ্যাক্টর, একটা হলো সাইকেল টাইম, আর একটা হলো রেটিং বলে, রেটিং। আমি জাস্ট আইডিয়া দিতেছি আপনাদের, রেটিং। হ্যাঁ, রেটিং মানে কি? রেটিং মানে হলো একজন লোকের কাজের মূল্যায়ন করা। রেটিং মানে হলো, মনে করেন একজন লোক কাজ করতেছে, আপনাকে বললো যে এই তারটা কাজটা কেমন হচ্ছে, একটা নাম্বার দিয়ে প্রকাশ করে, 50, 60, 70, এটা হলো রেটিং। বুঝতে পারছি? এখন উনি কাজ করতেছে, আমি ওই কাজটা সম্পর্কে জানি, আমার ধারণা আছে, তাইলে উনি কাজ করতে থাকলে যখন আমি দেখব, আমার মন কিন্তু একটু কথা বলবে যে কাজটা উনি খুব ভালোভাবে করতেছে, কাজটা উনি মোটেই ভালোভাবে করতেছে না, কাজটা উনি মোটামুটি করতেছে। মনের মধ্যে একটা ভাব জাগবে না? যদি কাজটা সম্পর্কে আমি জানি, না জানলে তো জানি না। এই যে আমার মনের ভাব, ভালো, মোটামুটি ভালো, খারাপ, খুব খারাপ, এইটাকে গাণিতিক সংখ্যায় প্রকাশ করার নাম হইল রেটিং। খুব ভালো কাজ করতেছে, ওকে, ওনাকে 100তে 100 দিলাম। মোটামুটি করতেছে, ওনাকে 50 দিলাম। এই যে গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা, এটার নাম হলো রেটিং। এই টাইম স্টাডির সাথে এই দুইটা ফ্যাক্টর জড়িত। টাইম স্টাডি যারা আমরা SMV বের করি, তারপর ক্যালকুলেশন, সেটা পরে যাব। এখন সাইকেল টাইমও যদি আমরা তিনজন লোক একসাথে নেই, একরকম হওয়ার সম্ভাবনা নাই, 0। রেটিং যে দিব, ওনার কাজ দেখে তিনজনের কি একই রকম ধারণা হবে? যেহেতু তিনজনের তিন রকমের চিন্তা ভাবনা। কেউ রেটিং দিবে 50,
কেউ দিতে পারে 70, আরেকজন দিতে পারে 80। তখন ক্যালকুলেশনটা কিভাবে আমরা করি এসএমবি বের করার জন্য? এসএমবি প্রথম আমরা বের করি হলো বেসিক টাইম। বেসিক টাইম বেসিক টাইম ক্যালকুলেশনের ফর্মুলা হলো সাইকেল টাইম, এটা সাইকেল টাইম গুণন রেটিং ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড রেটিং। বুঝাইতে পারছি? এখন এই ফর্মুলা দিয়ে যদি করি তাইলে যেই টাইমটা পাবো সেটাকে আমরা বলি বেসিক টাইম। এই বেসিক টাইমের সাথে আমরা কিছু অ্যালাউন্স অ্যাড করি, তারপরে যেটা পাই সেটা হলো এসএমবি। এটা হলো নিয়ম। সাইকেল টাইম দেখব, রেটিং দিব, বেসিক টাইম ক্যালকুলেশন করব, অ্যালাউন্স অ্যাড করব, তাইলে আমরা পাবো এসএমবি। এখন এই যে এসএমবি পেলাম এটা কতটা কারেক্ট, কতটা আমরা নির্ভরযোগ্য? বর্তমান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা বলতেছে যে এটা টোটালি নির্ভরযোগ্য না, কারণ সাইকেল টাইম মধ্যে একই প্রসেস, একই অপারেটর, একই মেথডে কাজ করতেছে। সাইকেল টাইম 3 রকম, রেটিংও 3 রকম, তাহলে 3 রকমের এসএমবি হবে। আচ্ছা, তারপরে ওনারা গবেষণা করে বের করলো যে আর কি পদ্ধতিতে এসএমবি বের করা যায়। তার লেটেস্ট ভার্সন হলো জিএসডি, জেনারেল সুইং ডেটা। এটা একটা সফটওয়্যার। আচ্ছা, এই পদ্ধতিতে এসএমবি বের করার জন্যে স্টপ ওয়াচের কোনো প্রয়োজন নাই, রেটিং দেওয়ারও কোনো প্রয়োজন নাই। এখানে আগের থেকেই কিছু কোড নির্ধারণ করা আছে। কোড তো বুঝি। কোডটা কেমন? যেমন শাড়ির দোকানে বা কাপড়ের দোকানে গেলে অনেক সময় দেখা যায় যে একটা কাগজের মধ্যে কি কি লেখা, ABCD লেখা আছে না? আমরা কাপড় টাপড় দেখে বলি যে ভাই এটা দাম কত, সে বলছে দেখি, সে কোডটা দেখে বলতেছে এটা 2000 টাকা। তার মানে হলো ABCD হইলো কোড, আর 2000 টাকা হইলো ওই কোডের এগেনস্টে মান, ভ্যালু। বুঝতে পারছি না? এরকম জিএসডিতেও 36টা কোড আছে। টোটাল কয়টা? 36টা কোড আছে। প্রত্যেকটা কোড স্টাবলিশ হয়েছে গবেষণা করে স্টাবলিশ হয়েছে। আচ্ছা, এই 36টা কোড দিয়ে এসএমবি বের করা যায়। কিভাবে করে আমি একটু শুধু একটা এক্সাম্পল দেই। মনে করেন এই দুইটা প্যানেল একটার সাথে একটা সেলাই করি। টাইম স্টাডিতে হইলে কি করতাম? অপারেটর নিত, সেলাই করতো, সুতা কাটতো, রেখে দিত, আমরা সাইকেল টাইম নিতাম। আর কি দিতাম? রেটিং দিতাম। জিএসডিতে বলছে যে এখানে সাইকেল টাইমেরও কোনো কাজ নাই, রেটিংয়েরও কোনো কাজ নাই। কিভাবে করব? 36টা কোড দিয়ে করব। কিভাবে করব? প্রথম কাজ হলো অপারেটর প্যানেল দুইটাকে নিবে নাকি? প্রথম কাজ কি? প্যানেল দুইটা হাতে নেওয়া। হাতে নেওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো দুইটাকে আলাদাভাবে নিতে পারে, একটা রাখলো, আরেকটার উপরে আরেকটা দিল, এই দুইটা একসাথে নিতে পারবে। আরেকটা পদ্ধতি হলো দুইটা একসাথে ধরে নিয়ে ম্যাচ করবে। তাহলে প্রথম নেওয়া। অপারেটর কিভাবে নিচ্ছে সেটা আমি যেমন দেখব, আমার সাথে আরো যতজন দাঁড়াবে একই রকম দেখবে নাকি? পদ্ধতিটা একই দেখবে। তো হলো জিএসডির কোড হলো, যদি আমরা দেখি অপারেটর দুইটা প্যানেল আলাদাভাবে নিয়ে ম্যাচ করলো, তখন আমরা কোড ইউজ করি MG2S। এরকম 36টা কোড মুখস্থ করা লাগে, আমাদের মুখস্থ আছে। এটা দিয়ে মিন করে হইলো গেট, একটা হইলো গেট, আরটা হইলো পুট। মনে আছে না? বুঝাইতে পারছি? দুনিয়া সবকিছু হইলো গেট আর পুট, নেওয়া আর রাখা। তো এই গেট এবং ম্যাচ করলো 2 পার্টস সেপারেটলি, তাহলে দুইটা পার্ট সে আলাদাভাবে নিয়ে ম্যাচ করলো। যদি দেখি দুইটা আলাদাভাবে নিছে, তাহলে আমরা কোড ইউজ করি MG2S। তাহলে অপারেটর কি দুইটা একসাথে নিল নাকি আলাদাভাবে নিল? তিনজন কি একই রকম দেখবে না? একই রকম দেখবে। কোড কি একই রকম ইউজ করবে না? আচ্ছা, যদি দুইটা একই সাথে নেয় তাহলে কোডটা কি হবে? কোড হবে MG2T, গেট এন্ড ম্যাচ 2 পার্টস টুগেদার। তাহলে নেওয়া হয়ে গেল।
প্রথম কাজ কি? নেওয়া, ম্যাচ করা। দ্বিতীয় কাজ কি? প্রেসার ফিটের নিচে দেওয়া। তো আমরা অপারটা দেখলাম দুইটা নিল, প্রেসার ফুটের নিচে দিই। প্রেসার ফুটের নিচে দেওয়ার কোড হইল ফুট, ফুট দেওয়া হইল। তারপরে কি করে অপারেটর? একটুখানি সেলাই করে থামে, অথবা ব্যাক স্টিচ দেয়। আপনারা কি বলেন? ব্যাক স্টিচ বলেন নাকি? ব্যাক স্টিচ দেয়। তো যদি দেখি যে ব্যাক স্টিচ দিছে, তাহলে MS1A এটার কোড হলো একটু সেলাই করে থামা। হ্যাঁ, একটু মেশিন সো 1 cm অ্যাপ্রক্সিমেটলি। ব্যাক স্টিচটা 1 cm এর বেশি হয় না, 1 cm এর কাছাকাছি হয়। আচ্ছা, তারপরে কি করলো? সে নিচের অংশে দুইটাকে ম্যাচ করলো। দুই পাট আবার ধরা লাগবে না নিচে? এখানে যখন ব্যাক স্টিচ দিবে তখন এই দুই জায়গাটা, এই দুইটা মাথা আবার এখানে সে মিলাবে। হ্যাঁ, আপ ডাউনটা যাতে না হয়, মিলাবে। এই মিলান্নার কোড হলো AM2P, অ্যালাইন অ্যান্ড ম্যাচ টু পার্টস। অ্যালাইন অ্যান্ড ম্যাচ টু পার্টস, AM2P। আচ্ছা, তাহলে মিলান হইলো। তারপর কাজ কি? সেলাই করা। সেলাইয়ের একটা কোড আছে, S10 LA এরকম কিছু একটা সেলাই করে। সেলাই করার পরে কি করলো? সুতা কাটলো, টি কাট মানে থ্রেড কাট। সুতা কাটার পরে কি করলো? রেখে দিল। কিভাবে রাখলো? দুই হাত দিয়ে রাখলো, AS2H, অ্যাসাইড টু হ্যান্ডেড। কাজ কিন্তু শেষ। অপারেটর নিল, প্রেসার ফুটের নিচে দিল, একটুখানি সেলাই করলো, দুইটা আবার মিলাইয়া ধরলো, পুরাটা সেলাই করলো, সুতা কাটলো, রেখে দিল। কাজ কিন্তু শেষ। এখানে সাইকেল মানে স্টপ ওয়াচের কোনো ব্যবহার নাই, এখানে রেটিংয়ের কোনো চিন্তা নাই। অপারেটর যেই মেথডে কাজ করলো, আমরা সেই মেথডের এগেনস্টে কোড বসায় গেল। এই প্রত্যেকটার পিছনে একটা মান আছে, সেই মানটাকে বলে TMU, টাইম মেজারমেন্ট ইউনিট। এটা কিন্তু মিনিটও না, সেকেন্ডও না, এটা কি? টাইম মেজারমেন্ট ইউনিট। আচ্ছা, তো এটার মনে করেন MG2T 70 এরকম এরকম মান আছে। টোটাল মনে করেন আসলো 5000 TMU। এখন SMB তো বলতেছে মিনিট, আমরা পাইলাম হলো TMU। তাহলে মিনিটে কিভাবে যাব? মিনিটে যাওয়া হলো 2000 TMU সমান 1 মিনিট। মনে থাকবে? তাহলে এটাকে 2000 দিয়ে ভাগ করলেই আমরা পাওয়া যাব কত মিনিট লাগছে? 2.5 মিনিট। হ্যাঁ, এইটার সাথে আমরা তখন অ্যালাউন্স অ্যাড করব। অ্যালাউন্সগুলো কি কি? অ্যালাউন্স কেন অ্যাড করব? একটা অপারেটর যখন কাজ করে তার সময়ের সাথে এক্সট্রা কিছু সময় আমরা অ্যালাউন্স দিব। কেন দিব? কারণ হলো অপারেটর যখন কাজ করে সে কিন্তু প্রতি মুহূর্তে একইভাবে কাজ করতে পারে না, আবার মেশিনেরও কিছু সমস্যা থাকতে পারে। এই অ্যালাউন্সগুলোকে আমরা বলি রিল্যাক্সেশন অ্যালাউন্স আর হলো কন্টিনজেন্সি অ্যালাউন্স। কন্টিনজেন্সি হলো মেশিন আর রিল্যাক্সেশন হলো মানুষের। অপারেটর যখন কাজ করতে যায় একটু পানি খেতে যাইতে হইতে পারে, টয়লেটে যাইতে হইতে পারে, একটু হাই দিতে হইতে পারে, একটু ঘাটটা নাড়তে হইতে পারে, একটু হালকা ব্যায়াম করতে হইতে পারে, এগুলো একটা অ্যালাউন্স। আর কন্টিনজেন্সি অ্যালাউন্স কোনটা? কাজ করতেছে ববিনে সুতা ফুরাই গেছে, তাহলে ববিন চেঞ্জ করতে হবে। কাজ করতেছে নিডেল ভেঙে গেছে, নিডেল চেঞ্জ করতে হবে। এগুলো হলো কন্টিনজেন্সির জন্য। কত পার্সেন্ট দেয় সেটা নির্ভর করবে হলো এক মালিক যদি বলে তুমি 15% দাও, আমি দিব। আর যদি বলে না তুমি ফাইন্ড আউট করো, তাহলে আমাকে সমস্ত অপারেটরের উপরে গবেষণা করতে হবে, করে ফিক্স করতে হবে কত পার্সেন্টই অ্যালাউন্স আমি দিব। অথবা বলতে পারে যে ইন্টারন্যাশনালি যেটা দেয় তুমিও সেটাই দাও। ইন্টারন্যাশনালি সাধারণত 15% দেয়, ধরেন আমরা 15% দিলাম। তাহলে এটার সাথে এই 15% অ্যালাউন্স করার পরে যেটা পাওয়া যাবে সেটাই হলো SMB। তো টাইম স্টাডির SMBর উপরে নির্ভর করা যায় না। আর জিএসডির SMB হলে যদি মেথড কারেক্ট হয়, মেথড কি ডেভেলপ হয়, মেথড যত ভেজাল হবে কোড তত বাড়বে, নাকি না? তাহলে SMB করতে গেলে প্রথম শর্ত হলো মেথডটাকে ডেভেলপ করে নিতে হবে, বেস্ট মেথডে পরিণত করতে হবে। তার উপরে টাইম স্টাডি দিয়ে করি আর জিএসডি দিয়ে করি, যে কোনো দিলে আগে শর্ত হলো মেথড স্টাডি করতে হবে, মেথড ডেভেলপ করতে হবে।
তো কেন কারেক্ট অ্যাসেম্বলি দরকার? কারণ কারেক্ট অ্যাসেম্বলির উপর নির্ভর করবে আপনার প্রোডাকশন টার্গেট দিবেন না, নির্ভর করবে হলো প্রোডাকশন প্ল্যানিং। দেখা গেল যে আপনার মেথড ঠিক নাই, প্ল্যান করছেন একরকম, প্রোডাকশন হইতেছে আরেক রকম। আপনি প্ল্যান করলেন যে আপনি 1 তারিখে ইনপুট দিয়ে 10 তারিখে আউটপুট বের করে ফেলবেন, দেখা গেল যে 15 তারিখ পার হয়ে যায় কিন্তু লাইন থেকে প্রোডাকশন বের হয় না। তাহলে অ্যাসেম্বলির উপর নির্ভর করবে হলো কারেক্ট প্ল্যানিং। তার মানে প্রপারলি যদি ওয়ার্ক স্টাডি করা না হয় তাহলে কারেক্ট প্ল্যানও হবে না, কারেক্ট প্রোডাকশনও হবে না, কোনোটাই সব কিছুতে গড়বড় হয়ে যাবে। এখন প্ল্যানিং যে ডিপার্টমেন্টগুলো আমাদের আছে এরা কিন্তু বসে থাকে যে ওয়ার্ক স্টাডি কখন অ্যাসেম্বলি দিবে তার উপরে প্ল্যান করে। প্ল্যানিং সম্পর্কে কি আইডিয়া আছে? প্রোডাকশন প্ল্যান, আপনাদের কাজ তো প্ল্যানিং এর সাথেও। প্রোডাকশন প্ল্যান যারা করে প্ল্যানিং সম্পর্কে আইডিয়া আছে? আগে প্রোডাকশন প্ল্যান করতে হইলো এক্সেল দিয়ে, এক্সেলে। এখন কিন্তু সফটওয়্যার আছে বাজারে, এটা হইলো FRP, ফাস্ট FAST, হ্যাঁ, রিয়েক্ট REACT, রিয়েক্ট PLAN, ফাস্ট রিয়েক্ট প্ল্যান। এটা একটা সফটওয়্যার, ব্রিটিশ সফটওয়্যার। এটাতে কি হবে? এটাতে হবে আপনি সমস্ত ইনফরমেশনগুলো দিবেন, সে আপনাকে প্ল্যান করে বলে দিবে। এটাই নির্ভরযোগ্য এখনো প্রোডাকশন প্ল্যানিং এর সফটওয়্যার, ফাস্ট রিয়েক্ট। আমরা বলি ফাস্ট রিয়েক্ট, হ্যাঁ, ফাস্ট রিয়েক্ট। সফটওয়্যারে প্রোডাকশন সফটওয়্যার মানে প্ল্যানিং এর একটা সফটওয়্যার আছে, ওইটাতে আপনি দিয়ে দিবেন প্রোডাকশন কোয়ান্টিটি কত, এটার অ্যাসেম্বলি কত, আপনি কত লাইনে দিবেন, সে অটোমেটিক আপনাকে প্ল্যান করে দিবে যে এত তারিখে ইনপুট হইলে এত তারিখে আউটপুট হবে, এত পিস করে প্রোডাকশন হবে। খুব ইজি। আচ্ছা, তো প্ল্যানিংটা কেমন হয়? মনে করেন এ লাইনের একটা প্ল্যান করবেন, এ লাইন, হ্যাঁ, প্ল্যানিংয়ে দেখা গেছে ABC একটা স্টাইল, এটা মনে করেন 1 তারিখে ঢুকবে, 10 তারিখে শেষ হবে। ঠিক নিচে DEF আরেকটা, এটা মনে করেন 8 তারিখে ইনপুট হবে, 15 তারিখে শেষ হবে। আরেকটা মনে করেন XYZ, এটা মনে করেন 14 তারিখে ইনপুট হবে, 30 তারিখে শেষ হবে। এরকম যতগুলো লাইন আছে প্রত্যেকটারই 3 স্টেপ আছে। তার মানে হলো ABC এখন রানিংয়ে আছে। প্ল্যানিংয়ে যখন আমরা শীট দেখি তখন আমরা বুঝি ABC স্টাইল রানিং আছে, শেষ হবে কবে? 10 তারিখে। তারপরে ঢুকবে কোনটা? DEF। তখন প্রোডাকশনে যারা ফ্লোর ম্যানেজমেন্ট আছে, সুপারভাইজার, লাইন সি বা PM, তারা এই স্টাইলটা যখন চলে এইটার সব কিছু খোঁজ খবর রাখা শুরু করে, যে এটা ফেব্রিক আসছে কিনা, অ্যাক্সেসরিজ আসছে কিনা, ফেব্রিক ইন্সপেকশন হইল কিনা, কাটলো কিনা, অ্যাক্সেসরিজের খবর কি। আর এইটা হইল এই লাইনে চলতে পারে, নাও চলতে পারে, কিন্তু এইটা চলতেছে, এইটা ডেফিনেটলি ঢুকবে। আর এটা ফ্লেক্সিবল, থাকতেও পারে, নাও থাকতে পারে। এই হইল প্রোডাকশনের প্ল্যান। তো অ্যাসেম্বলি যদি কারেক্ট না হয় তাইলে প্ল্যানিংও কারেক্ট হবে না, শিপমেন্টও ঠিকমতো যাবে না। তাহলে সব কিছু একটার সাথে একটা রিলেটেড। আবার আপনি প্ল্যানও ঠিক আছে, প্রোডাকশনও ঠিক আছে, সবই ঠিক আছে, আপনি ফেব্রিক অ্যাক্সেসরিজের সাপ্লাই চেইন ঠিক নেই। শব্দটা কি? সাপ্লাই চেইন ঠিক নেই, তাইলে সব বরবাদ, প্ল্যানিংও বরবাদ, সব কিছুই বরবাদ। তো ফাস্ট রিয়েক্ট যারা করে, FRP যারা ইউজ করে, এর কিছু শর্ত আছে যারা এই সফটওয়্যার কিনবে। আমাদের দেশের বাংলা ফ্যাক্টরির জন্য এইসব সফটওয়্যার কোনো কাজে আসে না, কারণ ওনারা প্রতিদিনই প্ল্যান চেঞ্জ করে। ইয়াং ওয়ান কিনছে ফার্স্ট এবং আমাদের মধ্যে কার্যকরী ছিল। এই ফার্স্ট ইয়ার প্ল্যান যখন কিনবে, ব্রিটিশরা আসছে আমাদের ইয়াং ওয়ান, বাংলাদেশে ইয়াং ওয়ান হইলে এগুলোর সব জন ওয়ার্ক স্টাডি বলি,
ফার্স্ট এগ বলি, জিএসডি বলি, সব কিছুর ইমপ্লিমেন্টেশনটা আগে ইয়াং ওয়ান, তারপরে বাকিরা। ফার্স্ট এগ যখন কিনতে যাবে তখন চেয়ারম্যান ইয়াকসাং, ব্রিটিশ সহ, ব্রিটিশ ব্রায়ান হিউসন সহ সমস্ত ডিপার্টমেন্টের হেডদেরকে নিয়ে বসছি যে এই সফটওয়্যারটা আমরা কিনবো, প্ল্যানিং সফটওয়্যার। এটা যখন প্রেজেন্টেশন দিল ব্রিটিশ, দেওয়ার পরে আমাদেরকে বলল যে 3 দিন সময়, যে এর মধ্যে কি কি মেরিটস আছে, ডিমেরিটস আছে, এটা আমাদেরকে জানাবা। এটা যদি কার্যকর করতে হয় কি করতে হবে। আমি যেহেতু আমি আই হেড, আমার চিন্তা বেশি, তো আমি চিন্তা করলাম যে এইটা তো কার্যকরী সম্ভব না, কারণ আমি প্ল্যান করলাম, দেখা গেল ফেব্রিক নেই, অ্যাক্সেসরিজ নেই, তাইলে তো হবে না। তখন আমি একটা শর্ত লাগাইলাম যে এইটা কার্যকরী করতে গেলে কি কি জিনিস করতে হবে। নাম্বার ওয়ান বলছিলাম যে বায়ার ওয়াইজ ফ্যাক্টরি সেট আপ করতে হবে। মানে একই ফ্লোরে 5 বায়ারের কাজ করা যাবে না, বুঝাইতে পারছি? কারণ হলো কোয়ালিটি রিকোয়ারমেন্টস 5 বায়ারের 5 রকম, এটা মনে রাখবেন। একই ফ্লোরে যদি H&M এর কাজই করে, তাহলে A to Z সমস্ত লোক H&M এর কোয়ালিটি সম্পর্কে ভালো ধারণা হবে। আমি বলছি যে বায়ার ওয়াইজ তোমাকে ফ্লোর সেট আপ করতে হবে অথবা ফ্যাক্টরি সেট আপ করতে হবে। 2 নম্বর শর্ত হইলো, একটা হলো বায়ার ওয়াইজ ফ্লোর সেট আপ। 2 নম্বরে বলছি যে আইটেম ওয়াইজ লাইন সেট করতে হবে। বুঝতে পারছি? প্রথম কি ফ্লোর সেট করলাম, মনে করেন এটা ওয়ালমার্টের ফ্লোর। এখন ওয়ালমার্টের ফ্লোর এ লাইনে একবার দিলাম টি শার্ট, আবার দিলাম পলো শার্ট, তাইলে কি হবে? তখন বলছি আইটেম ওয়াইজ লাইন ফিক্স করতে হবে। যেই লাইন টি শার্ট করবে সারা জীবন টি শার্ট করবে। বায়ার ওয়াইজ ফ্লোর সেট আপ। 2 নম্বরে বলছিলাম আইটেম ওয়াইজ লাইন ফিক্স। 3 নম্বরে বলছি লাইন ওয়াইজ ওয়ার্কার সেট আপ করতে হবে। এক লাইনের অপারেটর আর এক লাইনে যাবে না। তাইলে কি হবে? একই অপারেটর একই লাইনে যদি কাজ করে, তাহলে লাইনের ব্যাপারে তার ভালোবাসা বাড়বে এবং তার স্কিল ডে বাই ডে বাড়বে। এই 3 শর্ত। তারপরে যোগ করছিলাম যে যদি ফার্স্ট চেক প্ল্যান কার্যকরী করতে হয়, এই 3টা হলো মানতেই হবে। আমি $1000 পাইছিলাম এই এক কথায়, 1 মিলে। আর লাগবে হলো মিনিমাম 60% ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ প্ল্যান হওয়ার আগে লাইনে স্টোরে চলে আসতে হবে। কত পার্সেন্ট? 60%। সেটা ওভেনের ক্ষেত্রে সম্ভব, নিটের ক্ষেত্রে সম্ভব না। এই জন্য নিট ফ্যাক্টরি যতজন এই ফার্স্ট চেক প্ল্যান করছে, ওনারা ফার্স্ট চেক প্ল্যানও ইউজ করে, আবার রিটেন প্ল্যানও করে, এক্সেল প্ল্যানও করে, আসলে কোনোটাই হয় না। তো বলছিলাম যে 60%, মিনিমাম 60% ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ ইন হাউস হইতে হবে। হওয়ার পরে ফার্স্ট ইয়ার প্ল্যান হবে। প্ল্যান হইলে এইভাবে যখন কাজ হবে, তাইলে সেটার রেজাল্ট